হঠাৎই একটা বিকট শব্দে গাড়িটা ধাক্কা মারে মেরি ক্রেন নামের এই মেয়েটাকে। হাত থেকে পড়ে যায় সুটকেসে থাকা সমস্ত জিনিসপত্র। কথা কথা জানা যায় মেরি তার জন্ম শহর সাইলেন্ট হিল ছেড়ে চলে যাচ্ছিল অন্য শহরে। তবে যেহেতু জেমসের কারণে তার বাস মিস হয়ে গেছে, সে ঠিক করে সে আবার সাইলেন্ট হিলে ফিরে যাবে। জেমসের খারাপ লাগে, আমার কারণে ওর বাস মিস হয়ে গেল। তাই সে মেরিকে বলে যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার গাড়িতে আপনাকে লিফট দিতে পারি, সাইলেন্ট হিলে আমি পৌঁছে দিচ্ছি। হঠাৎ জেমস বুঝতে পারে এই সমস্ত কিছু তার স্বপ্ন ছিল। সে তো এখন বসে আছে একটা বারে, চরম নেশাগ্রস্ত অবস্থায়। আসলে কিছু বছর আগে যখন মেরির সাথে তার সম্পর্ক ভেঙে যায়, তারপর থেকেই জেমস প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সবসময় নেশা করত, এদিক ওদিক ঘুরে বেড়াতো। একজন মানসিক ডাক্তারের কাছে থেরাপি নিতেও শুরু করে। নেশাগ্রস্ত অবস্থায় জেমস বারের একটা ওয়েটারের সঙ্গে ধাক্কা খায় এবং বারের সবাই মিলে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় তার ডাক্তার তাকে ফোন করে এবং ফোন করে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি কখনোই মেরিকে ভুলতে পারবে না। কালকে অবশ্যই আমার কাছে এসো। বোঝা যায় জেমসের সঙ্গে মেরির কোনো একটা সম্পর্ক ছিল। জেমস বাড়ি ফিরে আসে, খুঁজে পায় একটা চিঠি। চিঠিটা লেখা ছিল মেরির। মেরি চিঠিতে লিখেছে, অনেক দিন হয়েছে তুমি চলে গেছো জেমস, এতদিনে অনেক কিছু হয়ে গেছে এখানে, প্লিজ ফিরে এসো, আমার তোমাকে খুব দরকার। চিঠি পেয়ে জেমস তাড়াহুড়ো করে নেশাগ্রস্ত অবস্থাতেই সাইলেন্ট হিলের দিকে রওনা দেয় এবং কিছুটা দূর যাওয়ার পর সে দেখে আগে থেকে যাওয়ার রাস্তা বন্ধ। বাধ্য হয়ে জেমস রাতটা গাড়িতেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কারণ বাইরে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। পরের দিন সকালবেলায় বৃষ্টি থেমে গেলে জেমস পাশের একটা বাথরুমে গিয়ে আয়নায় বারবার নিজের মুখটা দেখতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে নিজেকে দেখে চিনতে পারে না। তার কেন জানি মনে হচ্ছিল তার চেহারা অনেকটাই বদলে গেছে, তাও আবার এক রাতের মধ্যে। কি করে সম্ভব? যাই হোক, জেমস তেমন একটা পাত্তা দেয় না, রওনা দেয় সাইলেন্ট হিলের দিকে। জেমস শহরে পৌঁছলে দেখতে পায় পুরো শহরটা ঘন কুয়াশা আর ছাইয়ের মতো ঝরে পড়া ধুলোয় ঢেকে গেছে। অবাক ব্যাপার, একটা মানুষজনের চিহ্ন মাত্র নেই। শুধু অ্যাঞ্জেলা নামের এই মেয়েটাকে দেখতে পায় প্রচুর ব্যাগ দিয়ে নদীর ধারে একটা ব্রিজ বানাতে ব্যস্ত। জেমসের এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগারই কথা। এবং তার থেকেও বড় অদ্ভুত ব্যাপার হলো অ্যাঞ্জেলাকে একদম মেরির মতো দেখতে। কি করে সম্ভব? জেমস তাকে অদ্ভুত কুয়াশার ব্যাপারে জিজ্ঞেস করে, এগুলো কি? অ্যাঞ্জেলা বলে, এগুলো গ্রীষ্মকালে এখানে হয়ে থাকে, যখন কোনো এক অজানা কারণে পুরো জঙ্গলের মধ্যে আগুন ধরে যায়। তার মধ্যে কিছু গাছ এখনো জ্বলছে, সেই গাছেরই পোড়া ছাই ধুলোর মতো চারদিকে ছেয়ে গেছে। তারপরে বৃষ্টি আসার পরেও কোনো কিছু স্বাভাবিক হয়নি। অ্যাঞ্জেলার বলার ভঙ্গিটা কেমন যেন একটু অদ্ভুত ঠেকলো জেমসের। জেমস অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করে, আমি একজনকে খুঁজতে এসেছি, আমি তাকে খুব ভালোবাসি। অ্যাঞ্জেলা কেমন একটা স্বরে বলে, তুমি তাকে কোনোদিনও খুঁজে পাবে না। প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নষ্ট হয়ে জল দূষিত হতে শুরু করেছে এবং তারপর সমস্ত লোক এই শহর ছেড়ে চলে গেছে, আর যারা যায়নি তারা সবাই মারা গেছে। এই গোটা শহরে একমাত্র আমিই বেঁচে আছি। জেমস ওর কথা শুনে অবাক হয়ে যায়। সে মেরির বাড়ির দিকে যেতে শুরু করে। অ্যাঞ্জেলা আগের মতোই কেমন একটা স্বরে বলে, যাকে খুঁজতে যাচ্ছ তাকে যদি খুঁজে না পাও, ফিরে এসো আমার কাছে আমাকে খোঁজার জন্য। জেমস এই কথার কোনো মাথামুন্ডু বুঝতে পারে না। জেমস আসে একটা চার্চের সামনে। তার মনে পড়ে যায় কিছু বছর আগেকার কথা, যখন সে এবং ম্যারি এই চার্চের পাশেই একসাথে সময় কাটাতো। হ্যাঁ, বাকি জিনিসগুলোও করত। যাই হোক, জেমস সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে মেরির সাথে সাইলেন্ট হিলেই থাকবে। তবে মেরির ভয় ছিল জেমস যদি তাকে ছেড়ে চলে যায়। সে জেমসকে জিজ্ঞাসা করেছিল, তুমি আমাকে পুরোপুরি চেনো না, আমার আসল চেহারা দেখলে কখনো ভয় পেয়ে যাবে না তো? জেমস বলে, না, চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি, আর আমি যা দেখছি এটাই তো তোমার আসল চেহারা। যাই হোক, কাহিনী বর্তমানে ফিরে আসে। জেমস শহরের বাজারের দিকে প্রবেশ করে। মানুষের চিহ্ন মাত্র নেই, আর এই শহরটা যেন আগের শহরের মতো নেই। শহরটা যেন এক জীবন্ত নরক। হঠাৎই জেমস খুঁজে পায় এই মানুষটাকে। মানুষটা একটা গৃহহীন মানুষ, যাকে হোমলেস ম্যান বলা হয়। চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তার কাছে একটা রেডিও আছে। রেডিওটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সেই হোমলেস ম্যানটা আচমকা জেগে ওঠে এবং ভয়ঙ্কর শান্ত গলায় জেমসকে বলে, ও আবার ফিরে এসেছে, এই অন্ধকার থেকে তুমিও বেঁচে ফিরতে পারবে না। জেমস ভয়ে পালিয়ে যায়। এমন সময় তার কাছে ডাক্তারের ফোন আসে। জেমস কোথায় আছে ডাক্তার জানতে চায়। জেমস বলে, আমি এখন সাইলেন্ট হিলে আছি। আপনি জানেন ডাক্তার, এখানে কোনো কিচ্ছু ঠিক নেই, কেউ বেঁচে নেই।
কেমন অদ্ভুত লাগছে শহরটা, কিন্তু আমাকে মেরির কাছে যেতে হবে, মেরিকে বাঁচাতে হবে। ডাক্তার বলে, জেমস তুমি পাগল হয়ে গেছো, তাড়াতাড়ি শহরে ফিরে আসো। তুমি যেখানে গেছো ওখানে তোমার কখনো কোনো বাড়ি ছিলও না, এখনো নেই। আমার কথাটা শোনো। ঠিক তখন দৃশ্য পাল্টায়। দেখা যায় ওই হোমলেস ম্যানটার সামনে এসে দাঁড়ায় একটা অদ্ভুত দৈত্যের মতো। তার চোখ নেই, হাত নেই, কিন্তু দেখতে ভয়ঙ্কর। ওদিকে দেখা যায় জেমস চলে যায় হিভেন্স নাইট নামে একটা ক্লাবে। আবার আগের কথা মনে পড়ে। আসলে জেমসও একসময় নিয়মিত মেরির সাথে এখানে আসতো। ক্লাবের লোকেরা তাকে বলেছিল এই সাইলেন্ট হিল শহরটা নাকি মেরির বাবা বানিয়েছিল। মেরির বাবার নাম জোসুয়া ক্রেন। সেই শহরটা বানিয়ে অনেকের জীবন পরিবর্তন করে দিয়েছিল। জেমস ক্লাব থেকে বেরিয়ে দেখে ওই হোমলেস ম্যানটা আগুনে পুড়ে মারা গেছে। তার শরীরটা গলে যাচ্ছে। সে প্রচণ্ড ভয় পেয়ে পালাতে শুরু করে এবং এই রকম দেখতে একটা মনস্টার তার সামনে এসে বুক থেকে বের করতে থাকে লাভার মতো এক ধরনের লাল তরল পদার্থ, যেটা যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে। বোঝা যায় ওই হোমলেস ম্যানটাকেও এই মনস্টারটাই মেরেছে। জেমস লক্ষ্য করে মনস্টারটা মাটির নিচে একটা গর্তে ঢুকে যায়। ঠিক এই সময় হোমলেস ম্যানের রেডিও থেকে একটা ঘোষণা শোনা যায়। কি ঘোষণা? ঘোষণা করা হচ্ছিল, শহরের অবস্থা এখন খুব খারাপ, পরিবেশ দূষিত, সবাই তাড়াতাড়ি সাইলেন্ট হিল খালি করে চলে যান এখান থেকে যদি বাঁচতে চান। ঠিক তখন সাইলেন্ট হিল শহরটা আরো ভয়ঙ্কর রূপ নেয়। চারদিক থেকে নেমে আসে এক অদ্ভুত লাভা, যেন গোটা শহরটা জেমসকে গিলে খেতে আসছে। প্রাণ বাঁচাতে জেমস ভয়ে দৌড়তে শুরু করে এবং পৌঁছে যায় উডসাইড অ্যাপার্টমেন্টে, যেখানে একসময় সে এবং মেরি থাকতো। মানে এই মানুষটা আর তার প্রেমিকা ও শহরের কোনো জায়গা বাদ রাখেনি, সব জায়গায় কিছু না কিছু করে এসেছে। জেমস লক্ষ্য করে মাটির নিচ থেকে উঠে আসছে প্রচুর মনস্টার মাকড়সা। তাদের চোখ নেই, দেখতেও বিভৎস। ঠিক তখনই জেমস ওপরতলা থেকে আওয়াজ শুনতে পায়। গলাটা চিনতে দেরি হয় না তার, কারণ গলাটা মেরির। সে জেমসের নাম ধরে ডাকছে। জেমস মেরিকে খোঁজার জন্য ওপরে গেলে একটা রুমে এসে পৌঁছায়। রুমে রাখা রয়েছে একটা টিভি এবং 2017 সালের বিভিন্ন মাসের রেকর্ড করা কয়েকটা টেপ। আচমকা জেমসের শরীর খারাপ হয়ে যায়। সে অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। জেমস তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে এবং বলে, আমার অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে আর আমি মেরিকে অনুভবও করতে পারছি। মেরি আমার কাছেই আছে, আমি ওকে দেখতে চাই। কিন্তু ডাক্তার কিছু বলার আগেই ফোনটা সুইচ অফ হয়ে যায়। চার্জ ছিল না ফোনে। হ্যাঁ, জেমসও আমার মতো সস্তা ফোন ব্যবহার করে। যাই হোক, জেমস পাশের ঘরে যায়। খুঁজে পায় মেরির বাবা জোসুয়ার একটা অদ্ভুত মূর্তি। তার কানের পাশটা যেন ইচ্ছাকৃতভাবে গর্ত করে রাখা হয়েছে। এছাড়াও জেমস 1991 সালের ব্রুক হিভেন হাসপাতালের একটা বেল খুঁজে পায়। মানে মেরিকে এই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল। তার মনে পড়ে এই ঘরেই সাইলেন্ট হিল শহরের লোকেরা মেরির সঙ্গে কিছু একটা আজব রিচুয়াল করত। জেমসের এসব কাণ্ড ভালো লাগতো না, কিন্তু মেরি ওই লোকগুলোকে নিজের পরিবারের মতো ভাবত। মেরি ভাবত লোকগুলো যে তন্ত্রমন্ত্র করছে তা মেরির ভালোর জন্যই করছে। যাই হোক, জেমস বর্তমানে ফিরে আসে। তার সঙ্গে পরিচয় হয় এই লোকটার নাম অ্যাডি। জেমস থেকে জিজ্ঞেস করে, আমি এখানে একজনকে খুঁজছি, এখান থেকে ব্রুকহিভেন হাসপাতাল কিভাবে যাব? এডি তাকে কেমন একটা গলায় বলে, এই শহরে আমরা যারা বেঁচে আছি তারা সবাই অসুস্থ, তুমি তাহলে কি করে সুস্থ? এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এই শহরটা শহর নয়, পুরো শহর একটা কবরস্থান, কোথাও কোনো জনবসতি নেই। এটি আরও বলে, সেদিন যখন আগুন লাগলো পুরো শহরটা ধ্বংস হয়ে গেল, কেউ এই শহর থেকে পালানোর সুযোগ অবধি পায়নি। রাস্তার বোকামাকড়ের মতো মানুষ মারা যাচ্ছিল। তারপর আসলো এক ভয়ঙ্কর বন্যা, সব শেষ, কেউ এখানে সুস্থ নেই, চারদিকে শুধু ছড়িয়ে আছে মনস্টার। কিন্তু এই মেয়েটার সঙ্গে যে জেমসের দেখা হয়েছিল, সেই মেয়েটা যে বলেছিল প্রচুর মানুষ শহর থেকে পালিয়ে গেছে, আর এই লোকটা বলছে কোনো মানুষ নাকি শহর থেকে পালানোর সুযোগই পায়নি। জেমস তার কথায় ভয় পেয়ে বলে, তাহলে তুমি এই শহরে কি করছো? এডি বলে, এই পুরো শহরটা এখন আমার, এই শহরে কেউ বেঁচে নেই, এক আমি ছাড়া। এখানেও খটকা লাগে, মেয়েটাও একই কথা বলেছিল যে শহরে সবাই মারা গেছে বা পালিয়ে গেছে একমাত্র আমি ছাড়া। লোকটাও একই কথা বলছে। সেইটাও বলে, সাইলেন্ট হিল হলো আমার কাছে স্বর্গ বা জান্নাত। এমন সময় জেমস একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা অ্যাপার্টমেন্টের একটা সেল থেকে আসছিল। সে ওখানে যেতেই লক্ষ্য করে সেলের পেছনে একটা বারের মধ্যে খুপটি মেরে লুকিয়ে আছে একটা মেয়ে। মেয়েটার নাম লরা। হ্যাঁ, এটা ওর নাম। মেয়েটার হাতে রয়েছে একটা অদ্ভুত দেখতে পুতুল। জেমস বলে, আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব,
বাইরে বেরিয়ে এসো। এডি তাকে বারবার বাধা দেয়। সে বলে, এটা করো না, আমি লরাকে এখানে ফেলে রেখেই পালাতে চাই। ঠিক তখনই তারা সেল থেকে একটা বিকট আওয়াজ শুনতে পায়। কেউ যেন লোহা দিয়ে মাটির মধ্যে দাগ কাটছে। একটা মনস্টার। লরা আওয়াজ শুনে ভয়ে বারের মধ্যে ঢুকে যায়। আর এদিকে এডি বারবার বলতে থাকে, তুমি ওকে জাগিয়ে দিয়েছ, তোমার উচিত হয়নি লরাকে চিৎকার করে ডাকা। এরপর হঠাৎ সে জেমসকে মারতে শুরু করে। এতক্ষণে মনস্টারটা সেলের মুখে চলে এসেছে, তবে এই মনস্টারটা শহরে ঘুরতে থাকা বাকি মনস্টারদের থেকে আলাদা। এর মাথায় রয়েছে পিরামিডের মতো একটা লোহার বাক্স। এটা দিয়েই সে মাটিতে দাগ কাটছিল। এই মনস্টারটার নাম পিরামিড হেড মনস্টার। সে বিকট আওয়াজে চিৎকার করতে করতে সেলটা ভাঙার চেষ্টা করে। জেমস ভয়ে পালাতে থাকে এবং কিছু দূর এগোতেই জেমস একটা নগ্ন লাশ খুঁজে পায়। সেই লাশটা আর অন্য কারোর ছিল না, ছিল মেরি। হঠাৎই তার মৃতদেহ মুন্ডু থেকে আলাদা হয়ে যায় এবং একটা মনস্টার মাকড়সা এসে মেরির মুন্ডুর সাথে জুড়ে জেমসের পিছু করতে শুরু করে। জেমস প্রাণে বাঁচতে কোনো রকমে পালিয়ে একটা ক্লোজেটে লুকিয়ে পড়ে। মেরির মুন্ডুওয়ালা মনস্টার মাকড়সা জেমসের উপর হামলা করতে আসে, কিন্তু সেই মুহূর্তেই পিরামিড হেড মনস্টার সেল ভেঙে বেরিয়ে মনস্টার মাকড়সাকে শেষ করে দেয় এবং ক্লোজেটে ঢোকে জেমসকে শেষ করার জন্য। পিরামিড হেড মনস্টার কাছে আসতে জেমস লক্ষ্য করে পিরামিডের ভেতরে যে রয়েছে তার চোখ মনস্টারের মতো নয়, বরং মানুষের মতো। তবে সে জেমসকে শেষ করার আগে আচমকা ওই শহরে সাইরেন বাজতে শুরু করে এবং ওই বিকট আওয়াজে দুজনেই অতিষ্ঠ হয়ে পড়ে। ধীরে ধীরে জেমস অজ্ঞান হয়ে যায়। তারপর কি হলো? পরের দিন সকালবেলায় তার জ্ঞান ফিরে এলে সে বুঝতে পারে সে আবার সাইলেন্ট হিলে ফিরে এসেছে। শহরটা এখনো কুয়াশা দিয়ে ঢাকা, তবে লাল আভার চিহ্ন মাত্র নেই। সে ক্লোজেটের বাইরে অ্যাঞ্জেলাকে খুঁজে পায়। জেমস জানতে চায়, এখানে এটা কি হচ্ছে? অ্যাঞ্জেলা ঠান্ডা গলায় বলে, তোমার এখানে আসা উচিতই হয়নি। সাইলেন্ট হিলে এমন অনেক গোপন জিনিস আছে যেগুলো গোপন থাকাই ভালো ছিল। তুমি কোনোদিনই ওকে বাঁচাতে পারবে না। তোমার ধারণা নেই এখানে আমাদের সাথে কি হয়েছিল। জেমস অবাক হয়ে যায়। কি হয়েছিল এই শহরে ওদের সাথে? অ্যাঞ্জেলাকে কিছু জিজ্ঞেস করতে গেলে অ্যাঞ্জেলা ছুরি বের করে তাকে হুমকি দেয়। সে বলে, এখন এই শহর ছেড়ে চলে যাও, আমার সামনে এসো না। জেমস অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে আসে। তার সাথে আবার লরার দেখা হয়। লরার হাতে পুতুলটা এখনো আছে। জেমস তাকে জিজ্ঞাসা করে, তোমাকে পুতুলটা কে দিয়েছে? লরা শান্ত স্বরে বলে, এটা আমাকে মেরি দিয়েছে। তখনই লরা একটা আওয়াজ শুনতে পায়, পালিয়ে যায়। যাওয়ার আগে শুধু বলে যায়, ও আসছে, তুমিও পালিয়ে যাও, তুমিও বাঁচবে না। জেমস তার পিছু নেয় এবং পৌঁছে যায় একটা গোলক ধাঁধায়, যেখান থেকে সে কিছুতেই বেরোতে পারছিল না। এমনকি লরাকেও কোথাও খুঁজে পায় না। এমন সময় তার সাথে দেখা হয় মারিয়া নামের একটা মেয়ে। অদ্ভুতভাবে অ্যাঞ্জেলার মতো এই মেয়েটাও অবিকল মেরির মতো দেখতে। সে বলে, আমি এতক্ষণ ধরে তোমার উপর নজর রাখছিলাম। আমিও এখানে প্রায় কয়েক সপ্তাহ ধরে আছি। তুমি এখানে কেন এসেছ? জেমস অবাক হয়ে যায়। মারিয়ার চেহারা দেখে তো মনেই হচ্ছে না যে সে এখানে সপ্তাহখানেক ধরে থাকতে পারে। সে বলে, আমি এখানে আমার গার্লফ্রেন্ডকে খুঁজতে এসেছি। সে হয়তো অনেকদিন ব্রুকহেভেন হাসপাতালে ভর্তি আছে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ওই হাসপাতালটা অবধি পৌঁছতে? তুমি কি আমার সাথে যাবে? মারিয়া তার কথায় রাজি হয়ে যায়। তারা গোলকধাঁধা থেকে বেরিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। পথে একটা বিশাল অট্টালিকা সামনে আসে এবং জেমসের মনে পড়ে যায় মেরি আগে সাইলেন্ট হিলের একটা রহস্যময় কাল্টের সঙ্গে জড়িত ছিল। কাল্ট কাকে বলে? কাল্ট এমন একটা ধর্মীয় গোষ্ঠী যাদের নির্দিষ্ট কয়েকটা উদ্দেশ্য থাকে। তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র করে, এদেরকে কাল্ট বলা হয়। সে দেখেছিল কাল্টের সদস্যরা মেরিকে এই অট্টালিকাতেই নিয়ে আসছে। জেমস তাদের পিছু করে ঘরের পেছন দিক থেকে একটা গোপন দরজা দেখতে পায় এবং যেটা একটা নির্দিষ্ট সুইচ দিয়েই খুলত। জেমস দরজাটা খুলে একটা টানেলের মধ্য দিয়ে ভেতরে চলে যায় মেরির সাথে এখানে কি করা হয় সেটা দেখার জন্য। সে এক অদ্ভুত দৃশ্য দেখেছিল সেদিন। জেমস দেখে মেরিকে কাল্টের সদস্যরা জোর করে নিষিদ্ধ মাদক দিচ্ছে, তার শরীর নিয়ে অদ্ভুত সব রিচুয়াল করছে, তার শরীর থেকে রক্ত পান করছে। মেরিকেও বলতে শোনা যায়, এই রক্ত আমার না, আমাকে যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা আমার ভালো লাগছে। মারিয়া জেমসকে হোশে ফিরিয়ে আনে এবং তারা ব্রুকহেভেনে পৌঁছে যায়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর মারিয়া মেরি এবং ডাক্তারের রেকর্ড করা একটা অডিও টেপ খুঁজে পায়। তারা জানতে পারে মেরিকে এতদিন ধরে বিষ দেওয়া হতো, যার ফলে তার শারীরিক ক্ষতি হতে শুরু করে। তাকে বিভিন্ন নিষিদ্ধ তন্ত্রমন্ত্রে অংশ নিতে বাধ্য করা হতো। একদিন কেউ তাকে রাস্তায় আহত অবস্থায় পায়। মেরির নাক এবং চোখ থেকে রক্ত পড়ছিল। সেই তাকে এই হাসপাতালে ভর্তি করেছে। মারিয়া বলে, এই কাল্টের প্রতিষ্ঠাতাও কিন্তু মেরির বাবা জোসুয়া। সে মারা যাওয়ার পর কাল্টের সদস্যরা মেরিকে
ঈশ্বরের রূপে পুজো করত। ঠিক তখনই হাসপাতালটা এক ভয়ঙ্কর রূপ নেয়। ঠিক গত রাতের মতো চারদিকে অদ্ভুত লাল আভা দেখা যেত। মারিয়া এবং জেমস ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে তারা অনেক নার্সকে দেখতে পায় যারা এখন মনস্টারের রূপ নিয়েছে। তারা প্রাণে বাঁচতে একটা লিফটে করে ওপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা নার্স মনস্টার মারিয়াকে ছুরি মেরে আহত করে দেয়। জেমস কোনোভাবে তাদের কাছ থেকে বেঁচে মারিয়াকে নিয়ে ওপরের একটা ঘরে আসে। মারিয়া বলে, তুমি আমাকে সাহায্য করছো কারণ আমি মেরির মতো দেখতে, তাই না? আমাকে একটা প্রমিস করো, যদি তুমি মেরিকে খুঁজে না পাও তাহলে তুমি আর আমি এখান থেকে চলে যাব, আর কখনো সাইলেন্ট হিলে আসবো না। জেমস কিছু বলে না। মেরিকে খোঁজার জন্য মারিয়াকে ফেলে রুম থেকে বেরিয়ে যায় এবং তার সাথে দেখা হয় লরার। জেমস তাকে জিজ্ঞেস করে, লরা, তোমাকে বলতেই হবে মেরি কোথায় আছে। লরা তার হাতে থাকা একটা পুতুল জেমসকে দেখায়। পুতুলটা কাঁদছিল। পুতুলটা সাধারণ কোনো পুতুল ছিল না, একটা জ্যান্ত মিউটেটেড বাচ্চা। এবার মিউটেটেড কথার অর্থ কি? দেখো, মিউটেটেড কথাটা এসেছে মিউটেন্ট থেকে। মিউটেন্ট কি? মানুষের সঙ্গে যখন অন্য কোনো প্রজাতিকে মিশিয়ে কোনো প্রাণী তৈরি করা হয় তাকে বলা হয় মিউট্যান্ট। লরা জেমসকে বলে, পুতুলটা খুব দুঃখ পেয়েছে, ওকে কেউ ভালোবাসে না, যেমন মেরিকে কেউ কখনো ভালোবাসেনি, তুমিও ছেড়ে চলে গেছিলে। এটা বলেই লরা ছুটে পালিয়ে যায়। জেমস তার পিছু নিতে শুরু করে। জেমস দেখে লরা হাসপাতালের টক্সিকোলজির সেকশনের 318 নম্বর ঘরে ঢুকে যায় আর চিৎকার করে বলে, মেরিকে খোঁজাও তো সোজা নয়। জেমসও লরার পেছনে পেছনে সেই ঘরে ঢুকে পড়লে লরা তাকে সেই ঘরের মধ্যে বন্ধ করে পালিয়ে যায়। জেমসের কানে ভেসে আসে একটা বিরাট আওয়াজ, আর সে দেখতে পায় মেরির এক বিশাল মাকড়সার মতো দানবীয় রূপ। সে জেমসের উপর হামলা করে দেয়। হঠাৎ করেই জেমস জেগে ওঠে সাইলেন্ট হিলের ব্রুকহেভেন হাসপাতালে। তবে এখন এখানে সবকিছু স্বাভাবিক, মানুষও দিব্যি বেঁচে আছে। জেমস কিছুই বুঝতে পারে না যে এতক্ষণ তার সাথে কি হচ্ছিল। সে তো এই হাসপাতালটাকে একটু আগেও দেখেছিল, যেখানে কোনো মানুষজন ছিল না। তাহলে এখন হাসপাতালে সবকিছু স্বাভাবিক কেন? তার মানসিক রোগের ডাক্তার তাকে বলে, মেরি অনেক আগেই মারা গেছে, তোমার উচিত এখন ওকে ভুলে যাওয়া। জেমসের মনে পড়ে সেদিন ওইসব অদ্ভুত রিচুয়াল দেখার পর অট্টালিকা থেকে ফিরে এসেছিল জেমস। মেরির ওপর প্রচণ্ড রাগ করেছিল সে ভয়ানক রিচুয়ালে অংশ নেওয়ার জন্য, এবং মেরিকে বলেছিল সাইলেন্ট হিল ছেড়ে তার সঙ্গে শহরে চলে যাওয়ার জন্য। মেরি জেমসকে বলেছিল, আমার বাবা ছোটবেলা থেকে এগুলো করে আসছে, এখন আমার কিছু করার নেই, আমাকেও এগুলো করতে হবে। ওই দিন তো আমি সাইলেন্ট হিল ছেড়ে চলেই যাচ্ছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার বাস মিস হয়ে যায়, আমাকে এখানে আবার ফিরে আসতে হয়। তুমি তো বলেছিলে তুমি আমার পাশে থাকবে, আমার জীবন বদলে দেবে, কিন্তু দেখো তুমি নিজেই বদলে গেছো। মেরির এসব কথা শুনে জেমসই সেদিন তাকে ছেড়ে সাইলেন্ট হিল শহর ছেড়ে দেয় এবং নিজের শহরে ফিরে যায়, এবং এর কিছুদিন পরই মেরি মারা যায়। জেমসের ডাক্তার বলে, মেরি মারা যাওয়ার পর থেকে নাকি জেমস ভেঙে পড়ে, এবং জেমস এখনও বিশ্বাস করতে পারে না যে মেরি এই দুনিয়ায় নেই। সে ভাবে মেরি বেঁচে আছে এবং এখনও সাইলেন্ট হিলেই আছে, এবং যেভাবেই হোক সে তাকে ফিরিয়ে আনবে। হঠাৎ হাসপাতালটা আবার আগের মতো ভয়ানক হয়ে ওঠে। স্বাভাবিক দুনিয়া ছেড়ে সাইলেন্ট হিলের সেই অভিশপ্ত দুনিয়ায় আবার পরিণত হয় হাসপাতালটা। চারিদিকে শুধু পোকামাকড়। জেমস নিজেকে মারিয়ার পাশে খুঁজে পায়। মারিয়া জেমসকে বলে, তুমি এখনও মেরিকে খুঁজে পাওনি? তুমি তো প্রমিস করেছিলে ওকে খুঁজে না পেলে সাইলেন্ট হিল ছেড়ে চলে যাবে, তাহলে এখনও এখানে কি করছো? তারা একটা লিফট দিয়ে নিচে যেতে থাকে। এমন সময় জেমস বুঝতে পারে মারিয়া বলে বাস্তবে কেউ নেই। মারিয়া আসলে একটা কাল্পনিক চরিত্র, এবং যেহেতু জেমস মেরিকে সারাক্ষণ কল্পনা করছিল, এই জন্য মারিয়াকেও দেখতে মেরিরই মতো। যাই হোক, জেমস এমন একটা আর্ট গ্যালারিতে পৌঁছায় যেখানে মেরির অসংখ্য ছবি টাঙানো ছিল। তখনই জেমস তার কল্পনার মারিয়াকে বলে, আমার তোমাকে আর প্রয়োজন নেই, গুড বাই। ঠিক তখনই পিরামিড হেড এসে হাজির হয়। সে জেমসের তৈরি কাল্পনিক মারিয়াকে মেরে ফেলে, এবং সেই মুহূর্তে জেমস এক ঝলকের জন্য পিরামিড হেডের মুখোশের দিকে তাকালে দেখতে পায় মুখোশের আড়ালে থাকা মনস্টারটা আর কেউ নয়, জেমস নিজেই। আসলে অতীতে জেমস মানসিকভাবে ভেঙে পড়েছিল, এবং সে নিজের একটা ছবি আঁকে, এবং সে নিজের মাথায় একটা পিরামিডও এঁকেছিল। ওদিকে মারিয়া মারা যাওয়ার সাথে সাথে সে গোলকধাঁধা পুরোপুরি ভেঙে যায়। আর্ট গ্যালারিতে থাকা মেরির সব ছবিও জলের নিচে তলিয়ে যায়। জেমস নিজেকে জ্বলন্ত লেক ভিউ হোটেলের বাইরে আবিষ্কার করে, যে হোটেলে একসময় সে এবং মেরি নিয়মিত আসত। সেখানে তার সঙ্গে আবার লরার দেখা হয়। লরা বলে, শেষ পর্যন্ত তুমি তাহলে এখানে পৌঁছেই গেছো। বলো তো, মেরির পুরো নাম কি ছিল? আমাদের পুরো নাম কি ছিল? তখনই জেমসের মনে পড়ে মেরির পুরো নাম ছিল আসলে মেরি অ্যাঞ্জেলা লরা ক্রেন। মানে মারিয়ার মতো দেখতেও অ্যাঞ্জেলা এবং লরা জেমসেরই কল্পনা।
এবং মেরির নামটাকে টুকরো টুকরো করে জেমস তার কাল্পনিক রূপগুলোকে এক একটা নাম দিয়ে দিয়েছে, কারণ জেমস মানসিক রোগের একদম চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে এবং এই জন্য মৃত মেরিকে কল্পনা করে বিভিন্ন চরিত্র বানিয়ে নিয়েছে মেরির নামটাই টুকরো টুকরো করে। এবং এই জন্য অ্যাঞ্জেলা, লরা এই সবাইকে মেরির মতোই দেখতে। লরাকে দেখতে মেরির ছোটবেলার রূপের মতো। এরা সবাই জেমসের কল্পনা। জেমস অন্য একটা ঘরে পালিয়ে আসে এবং সেখানে সে অ্যাঞ্জেলাকে দেখতে পায়। একটা ভয়ঙ্কর মনস্টার এসে অ্যাঞ্জেলাকে আক্রমণ করেছে। অবশেষে জেমস লেক ভিউ হোটেলের ছাদে পৌঁছলে সেই ছাদে সে খুঁজে পায় মেরির মৃতদেহ। আর তখনই তার স্মৃতির সবথেকে অন্ধকার এবং ভয়ানক সত্যটা তার মনে পড়ে। তার মনে পড়ে কয়েক মাস আগে জেমস একবার সাইলেন্ট হিলে এসেছিল। তখন মেরির শরীর প্রচণ্ড খারাপ ছিল, সে অসুস্থ ছিল। আর এর কারণ ছিল ওই কাল্টের দেওয়া নিষিদ্ধ মাদক, যেটা তার বাবা তাকে ছোটবেলা থেকে দিয়ে এসেছে। যন্ত্রণায় কাতর হয়ে মেরি জেমসকে অনুরোধ করে, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি আর সহ্য করতে পারছি না। অনিচ্ছা সত্ত্বেও জেমস নিজের হাতেই মেরিকে শ্বাসরোধ করে মেরে ফেলে। যাই হোক, এরপর দেখা যায় লেক ভিউ হোটেলের ছাদে মেরির সেই বিশাল মনস্টার রূপটা জেমসের সাথে আসে। জেমস এতক্ষণে মেনে নিয়েছে তার সঙ্গে যা যা হচ্ছিল তার কল্পনা সবকিছু। মেরি আসলে মারা গেছে। সে চাইলেও কখনো মেরিকে খুঁজে পাবে না। জেমস কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে, আমারও সেদিন তোমার সাথে মরে যাওয়া উচিত ছিল মেরি। মেরির মনস্টারটার কাছে সে ক্ষমা চেয়ে নেয়। তারপরেই মেরির মনস্টারটার রূপ বদলে যায় এবং মেরির স্বাভাবিক দেহ আবার ফিরে আসে। জেমস তার মৃতদেহ গাড়িতে তুলে গাড়ি সহ একটা পেয়ার থেকে লেকের জলে ঝাঁপিয়ে পড়ে আর বলে, এখন থেকে তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। অর্থাৎ জেমস নিজেকেও শেষ করে দেয়। কিন্তু তারপরেই হঠাৎ করে সে আবার জেগে ওঠে। জেগে ওঠে সেই মুহূর্তে যেই সময় তার সঙ্গে মেরির প্রথম দেখা হয়েছিল। সে যেন আবার নতুন করে সেই স্মৃতিতে ফিরে গেছে। আবারও সেই একই ঘটনা দেখা যায়, মেরির বাস মিস হয়ে গেছে। তবে এবার কিন্তু জেমস তাকে সাইলেন্ট হিলে নিয়ে যায় না। তাকে সঙ্গে করে সে এক অজানা ভবিষ্যতের দিকে পাড়ি দেয়। এবার আর সে মেরিকে মরতে দেবে না, আর না তোই অভিশপ্ত সাইলেন্ট হিলে ফিরে যাবে। মুভিটা এখানে শেষ হয়ে যায়, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। সাইলেন্ট হিল কি সত্যি আছে? হ্যাঁ, সাইলেন্ট হিল সত্যি। সাইলেন্ট হিল জেমসের কোনো কল্পনা নয়। সাইলেন্ট হিল একটা বাস্তব শহর, মানুষ সেখানে যেতেও পারে। কিন্তু সমস্যা হলো সাইলেন্ট হিল কোনো সাধারণ শহর নয়। ওই শহরের ভেতরে এক অদ্ভুত শক্তি আছে যা মানুষের প্রচণ্ড ভয়, অপরাধবোধ। মনে করো তুমি একটা কোনো অপরাধ করেছো, ওই শহরে যাওয়া মাত্র সেই অপরাধগুলো তোমাকে প্রচণ্ডভাবে ঘিরে ধরবে। তুমি বিভিন্ন জিনিস কল্পনা করতে শুরু করবে, মানুষকে দানবের মতো কল্পনা করতে শুরু করবে। আর তোমার মনের মধ্যে যত যত খারাপ চিন্তাভাবনা আছে সবগুলো বাস্তব রূপ নিতে শুরু করবে। এবার প্রশ্ন আসে, মেরির বাবা জোসুয়ার বানানো যে কাল্ট, সেটা কি সত্যি? হ্যাঁ, এটাও সত্যি। তাদের বিশ্বাস ছিল তারা এক অলৌকিক দেবতার আগমন ঘটাতে পারবে পৃথিবীতে, যা প্রত্যেকটা মানুষকে মরার পরেও আবার জন্ম দেবে। এই জন্যই তারা বিভিন্ন তন্ত্রমন্ত্র, নিষিদ্ধ রীতি, এই ধরনের জিনিস করত, যার সঙ্গে মেরিও জড়িত ছিল। এবং জেমস এইসব জিনিস থেকেই মেরিকে বার করার চেষ্টা করেছিল। মেরি বের হয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন মেরি যখন ওই শহর ছেড়ে দিচ্ছিল, জেমসের কারণে তার বাস মিস হয়ে যায় এবং জেমস তাকে আবার সেই সাইলেন্ট হিলে নিয়ে আসে। তারপর মেরি আর বাঁচতে পারেনি। এবার প্রশ্ন আসে, যে মনস্টার বা দানবগুলোকে দেখানো হয়েছে, এরা কি সত্যি? আসলে সাইলেন্ট হিল ছিল এক অদ্ভুত শক্তির জায়গা। এখানে যে তন্ত্রমন্ত্র করা হতো, সেই তন্ত্রমন্ত্রের শক্তি এবং মানুষের মনের অন্ধকার বা খারাপ দিক মিলে সেই দানবগুলো তৈরি হয়েছে। এবার প্রশ্ন আসে, তাহলে পিরামিড হেডটাকে এবং জেমস কেন ওই মুখোশের মধ্যে নিজের ছবি দেখতে পেয়েছে? আসলে পিরামিড হেড কোনো সাধারণ মনস্টার নয়। জেমস মনে মনে বিশ্বাস করত সে লাইফে যা যা করেছে তার জন্য সে শাস্তি পাওয়ার যোগ্য। এবং সাইলেন্ট হিল এমন একটা শহর ছিল, যা একটু আগে বললাম, কোনো মানুষ যদি কোনো পাপ করে থাকে, তার পাপবোধ ওই শহরে গেলে আরো বেশি করে তাকে ছেকে ধরে। এবং এই পাপবোধ থেকেই পিরামিড হেড নামক ওই মনস্টারটার জন্ম। এবং যেহেতু জেমসের পাপবোধ থেকেই ওই মনস্টারটা জন্ম নিয়েছে, সুতরাং সে পিরামিড হেডের মধ্যে নিজের মুখ দেখতে পেয়েছে। এবার আসি লরা, অ্যাঞ্জেলা, মারিয়া, ইরাকে। এর আগেই বলেছি তিনজনই হলো জেমসের কল্পনায় তৈরি মেরির তিনখানা রূপ। লরা হলো মেরির নিষ্পাপ রূপ, তাই শিশুরূপ। তার মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অপরাধবোধ নেই। মনস্টারদেরকে সে অনুভব করতে পারে, তবে তাকে কেউ হামলা করে না, কারণ আমরা জানি একটা শিশুর মধ্যে কখনো পাপ বোধ থাকে না, বা শিশুদের কোনো পাপ কিছু হয় না, তারা নিষ্পাপ হয়, সরল হয়। মারিয়া হলো জেমসের মনে থাকা মেরির জন্য যে ভালোবাসা, তার প্রতীক, এক কথায় আকাঙ্ক্ষা। এবং এই জন্য দেখবে পুরো মুভিতে জেমসের সৃষ্টি করা মারিয়া চরিত্রটা তাকে রাস্তা দেখাচ্ছিল ভালো কিছু করার। আর অ্যাঞ্জেলা, সে মেরির শেষ দিকের কষ্ট, যে সবসময় দুঃখে থাকে এবং সার্ভাইভ করার চেষ্টা করছে।
এবং এই জন্য দেখবে অ্যাঞ্জেলা তাকে বারবার করে হুমকি দিয়ে গেছে, তুমি মারা যাবে, তুমি এখান থেকে ফিরতে পারবে না, বাঁচতে চাইলে পালাও, এই ধরনের উপদেশ দিয়ে গেছে। একটা মেয়েরই অর্থাৎ তার প্রেমিকারই 3 ধরনের কাল্পনিক রূপ সে নিজেই বানিয়েছিল। এবার সবথেকে কনফিউজিং ব্যাপার, শেষে কি হলো? সে আবার কি করে মারা যাওয়ার পরেও বেঁচে উঠল এবং আবার একইভাবে মেরির সঙ্গে তার দেখা হলো, তার গাড়ি মিস হয়ে গেল কিভাবে? এর কোনো স্পষ্টভাবে মুভিতে ব্যাখ্যা করেন ডিরেক্টর, তবে আমার কাছে এর দুটো থিওরি আছে। এক, মানসিক হাসপাতালে এখনও জেমসের চিকিৎসা চলছে এবং এই যে কল্পনাগুলো জেমস একের পর এক করে যাচ্ছে, তার ওই জলে ঝাঁপ দিয়ে মারা যাওয়াটাও তার একটা কল্পনা। জেমসের চিকিৎসা এখনও মানসিক হাসপাতালে চলছে এবং তার মানসিক রোগ এতটাই বেশি সে প্রতিদিন প্রতি মুহূর্ত এই একই জিনিস কল্পনা করে চলছে এবং লাস্টে সে কল্পনা করে সে মারা যাচ্ছে এবং তারপরে আবার শুরু থেকে শুরু হয়। 2 নম্বর, যদি সাইলেন্ট হিল সত্যিকারের বাস্তবে শহর হয়ে থাকে, হতে পারে শহরটা একটা টাইম লুপের মধ্যে চলছে, যেখানে নির্দিষ্ট একটা ঘটনা থেকে